হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে টাটার সাম্রাজ্যের মধ্যে অর্থাৎ টাটা গোষ্ঠীর যেই বিজনেস সমস্ত কিছু তার মধ্যে একটা বেশ বড় রকমের কমপ্লেক্সিটি এসছে, রাইট? যখনই কোনো একটা বিজনেস বেশ দীর্ঘদিন ধরে চলে বা বিজনেস হাউসেস চলে, তাদের কাজ করার যে পদ্ধতি সেগুলো ডিফারেন্টভাবে হয়। নর্মাল ওয়েতে আমরা যেভাবে বিজনেস করি সেইভাবে কিন্তু হয় না। সেখানে একটা বোর্ড থাকে, ডিরেক্টরস থাকে, বিভিন্ন কোম্পানি, তাদের যখন প্রচুর সংখ্যক কোম্পানি হবে সেই সমস্ত কোম্পানির সিইও থাকে। এইভাবে ডিসিশনস মেকিং করা হয়। সেখানে পলিসি, পাওয়ার গেম, পাওয়ার পলিটিক্স, বোর্ডরুম ড্রামা ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র চলে। এই সমস্ত কিছু জিনিসগুলোই আমাদের যে কর্পোরেট ইন্ডিয়া রয়েছে বা যে কর্পোরেটেড যা কিছু রয়েছে সেগুলোর মধ্যে চলে। এছাড়া ফ্যামিলি ওন্ড বিজনেস যেগুলো আছে তার মধ্যেও এই টাইপের সিচুয়েশনস কিন্তু চলে। বিভিন্ন সময়ে কোনো একজন পাওয়ারফুল মানুষ তিনি যখন গত হয়ে যান বা তিনি যখন রিটায়ার্ড করতে যাচ্ছেন তখন কিন্তু এই টাইপ অফ কনফ্লিক্ট প্রচুর আসে। আমি যদি এক্সাম্পল হিসাবে নিই, আম্বানি গোষ্ঠীর কথা যখন যদি বলি, তখন ধীরুভাই আম্বানি মারা যাওয়ার পর মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির মধ্যে যখন সেপারেশন হচ্ছিল বা বিজনেস কিভাবে চলবে, কে কন্ট্রোল করবে, কিভাবে স্টেক চলবে ইত্যাদি নিয়ে যখন তাদের মধ্যে একটা ডিভিশন তৈরি হয়েছিল বা আস্তে আস্তে দুটো গোষ্ঠী মিলে ভেঙে গিয়েছিল, সেই সময়েও এই টাইপের কনফ্লিক্ট এসেছিল। রিসেন্টলি আমরা জানি যে রতন টাটা মারা গেলেন এবং তার যে তিনি জবে থেকে মানে রিটায়ার্ড করেছেন তারপর থেকে এই টাইপ অফ ড্রামা কিন্তু টাটা গোষ্ঠীর মধ্যে চলতে শুরু করেছে। আমি বিষয়টাকে ড্রামা হিসাবেই বলছি কারণ এগুলো বোর্ডরুম ড্রামা হিসাবেই মানে থাকে এবং পরবর্তীকালে এই টাইপ অফ বোর্ডরুম ড্রামা নিয়ে প্রচুর ভালো ভালো মুভিজ হয়। এনিওয়ে, আমি সেই দিকটাই যাচ্ছি না। তো ইম্পর্টেন্ট কথা যেটা, যে রতন টাটা যখন বেঁচে ছিলেন তার সেই সময় মানে তিনি যখন রিটায়ার্ড করলেন 2012-তে, তারপরে সাইরাস মিস্ত্রি অর্থাৎ মিস্ত্রি ফ্যামিলির একজন সাইরাস মিস্ত্রি, তাকে ক্ষমতা দেওয়া হলো এবং তার কর্মপদ্ধতিতে তিনি তুষ্ট হলেন না বা বোর্ডের বাকি মেম্বাররাও তুষ্ট হলেন না। তারপরে মিস্ত্রি ফ্যামিলি নয় মানে সাইরাস মিস্ত্রিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দিয়ে পুনরায় রতন টাটা আবার বসেন এবং রতন টাটা বসার পর 2016-তে তিনি আবার বসেন ইন্টারিম একজন টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে। এবং তার পরবর্তীকালে এই যে মানে তার পরবর্তীকালে 2017-তে আবার এন চন্দ্রাকে বসানো হয় বা চন্দ্রশেখরন, যিনি টিসিএসের সিইও ছিলেন, তাকে টাটা সন্সের দায়িত্ব দেওয়া হয় এবং চলে। তো এখন টাটা সন্স, টাটা ট্রাস্ট এই বিষয়গুলো কি বা জিনিসটা কি সেটা আগে একটু ভেঙে বলি এবং আমরা একটু ডিটেলসে স্টাডি করব আজকে পুরো টাটা গোষ্ঠীর মধ্যে কিভাবে বিজনেসটা চলে, প্রফিট কোথায় যায়, কি প্রবলেম, প্রত্যেকটা জিনিসকে আমরা আইডেন্টিফাই করব এবং পুরো বিষয়টাই আমি খুব সিম্পলি জিনিসটা মানে বলার চেষ্টা করব। ওকে, তো ধৈর্য ধরে পুরোটা শুনবেন, তাহলে প্রবলেমটা বুঝতে পারবেন। সলিউশন এখন অবধি কিছু নেই, সুতরাং সলিউশন জেনে তো লাভ নেই বা আমরা জানিও না, জানতেও পারবো না। বাট প্রবলেমটা কতটা বড় প্রবলেম, গভর্নমেন্টের জন্য কি প্রবলেম, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ডেটে কথা বলবো এবং কেন বিষয়টা নিয়ে এত বেশি হল্লা হচ্ছে, রাইট? তো প্রথম কথা হচ্ছে, আমরা টাটার সাম্রাজ্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মোটামুটিভাবে দেখতে গেলে যখন আমাদের মার্কেট অল টাইম হাই ছিল সেই সময়ে টাটার টোটাল মার্কেট ক্যাপ যদি বলা হয় সেটা হচ্ছে মোটামুটি 39 লক্ষ কোটি টাকার মতো দাঁড়িয়েছিল। ওকে, মানে যত তার কোম্পানিজ আছে সমস্ত কোম্পানিগুলো যদি আমি মার্কেট ক্যাপ ধরি, এরপরে আমি এটা একটু তুলনা করে দিই তাহলে বুঝতে পারবেন। আমাদের যে আম্বানি আছেন অর্থাৎ মুকেশ আম্বানি গ্রুপের টোটাল যে মার্কেট ক্যাপ সেটা মোটামুটিভাবে ওই 18 লক্ষ কোটি টাকার মতো, 18 কি 20 লক্ষ কোটি টাকার মতো। ওকে, তো সুতরাং আপনি বুঝতেই পারছেন আম্বানির থেকে অনেকটা বড়, মোটামুটি তার 1.5 গুণ বা তার থেকেও বেশি হচ্ছে এই টোটাল টাটা গোষ্ঠী, রাইট? যদি তার সমস্ত কোম্পানিগুলোকে ধরা হয়। এখন যেটা বিষয়, এই যে তার যত কোম্পানি রয়েছে অর্থাৎ টাটা কেমিক্যালস, টাটা মোটরস, টাটা স্টিল, টাটা কমিউনিকেশন, টাটা যত কোম্পানি রয়েছে এই সমস্ত কোম্পানিগুলো রয়েছে একটা আমব্রেলার তলায়। মানে
তার উপরে একটা মাদার বোর্ড আছে, যে বোর্ডটা এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করে। সেই যে বোর্ডটা, এটাকে বলা হয় টাটা সান্স। টাটা সান্সের অর্থ হচ্ছে যে টাটা সান্স হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়ালি সমস্ত কোম্পানিগুলোকে কন্ট্রোল করবে। এই প্রত্যেকটা কোম্পানির, অর্থাৎ টাটা স্টিল থেকে শুরু করে টাটা মোটরস বা যত কোম্পানি রয়েছে টাটার, সেগুলোর ইন্ডিভিজুয়াল বোর্ড আছে এবং তাদের কর্মপদ্ধতি হচ্ছে যে সেই পার্টিকুলার জায়গাটাতেই কাজ করা। অর্থাৎ টাটা স্টিলের যে বোর্ড, সে টাটা স্টিল নিয়েই কাজকর্ম করবে এবং তার যে সিইও থাকবেন তিনি এন চন্দ্রাকে রিপোর্ট করবেন এবং এন চন্দ্রা তার কাছ থেকে প্রত্যেকটা জিনিসকে জানবেন, কি প্রফিটেবিলিটি আসছে, নেক্সট ভিশন কি হবে, টাটা সান্সের বোর্ড কি বলতে চাইছে, বোর্ড কিভাবে পুরো জিনিসটার প্ল্যানিং করছে সেটা। রিসেন্টলি যেমন টাটা ডিফেন্সে যেতে চাইছে, ডিফেন্স বা তার সাথে সাথে আপনি যদি দেখেন সেমিকন্ডাক্টর বিজনেসেও টাটা পদক্ষেপ রাখছে। তো এই টাইপ অফ ডিসিশনসগুলো কিন্তু ওই টাটা সান্সে আগে ডিসকাশনটা হয়। টাটা সান্সের কাছ থেকে, টাটা সান্সের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন এন চন্দ্রা। তো এন চন্দ্রা সেই ডিসিশনসটা দিয়ে নতুন একটা কোম্পানি এস্টাবলিশ করা হয়। সেই কোম্পানিটা অ্যাকচুয়ালি কাজ করতে শুরু করে, পরে পাবলিক লিস্টিং করা হয়, এইভাবে চলে পুরো বিষয়টা। তার মানে মেইন যে গ্রুপটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টাটা সান্স, রাইট? অর্থাৎ সমস্ত কোম্পানিগুলোকে কন্ট্রোল করে, বা এই সমস্ত কোম্পানি থেকে যে প্রফিটটা যায় সেটা সোজা চলে যায় টাটা সান্সের কাছে। এখন তাহলে টাটা সান্সের ভিতরে, অর্থাৎ মেইন বড় আমব্রেলাটা রয়েছে, সেই বড় আমব্রেলাটার মধ্যে কে কে রয়েছে বা তার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমি কিছু ইনফরমেশন খাতায় লিখে রেখেছি, বিকজ এগুলো সমস্ত কিছু মাথায় থাকবে না। তো এনিওয়ে, আমরা যদি টাটা সান্সের টোটাল মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তাহলে সেক্ষেত্রে আপনার টাটা ট্রাস্টের কাছে রয়েছে 66% স্টেক। টাটা ট্রাস্টের মধ্যে আবার অনেকগুলো ছোট ছোট ট্রাস্ট আছে, রতন টাটা ট্রাস্ট, জেআরজি টাটা ট্রাস্ট, তারপর হচ্ছে দৌরাজি টাটা ট্রাস্ট ইত্যাদি বিভিন্ন রকমের ট্রাস্ট তারা ফর্ম করেছে। সেগুলোর মধ্যে টাটা গোষ্ঠীর আবার এক একজনের নিজের নিজের ফ্যামিলি মেম্বার বা তারা যে ফ্যামিলি মেম্বারের অংশ, তাদের আবার ভাইরা বা যারা মানে থাকে আর কি, যারা বিজনেসটা ওন করে, তারা আবার সেই ট্রাস্টের পার্ট, এক একজন এক একটা ট্রাস্টের পার্ট। ওকে, তো এইভাবে বিভিন্ন ট্রাস্ট বানানো আছে। তো এনিওয়ে, তো তাহলে টাটা সান্সের 66% স্টেক যাচ্ছে টাটা ট্রাস্টের কাছে। 18% ট্রাস্ট অর্থাৎ 18.4% মানে কি বলবো মানে শেয়ার, 18.4%-এর কাছাকাছি শেয়ার যাচ্ছে মিস্ত্রি ফ্যামিলির কাছে। মিস্ত্রি ফ্যামিলির মধ্যে আবার সাইরাস ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, অর্থাৎ সাইরাস মিস্ত্রির একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটার, এবং তার সাথে স্টার্লিং ইনভেস্টমেন্ট কর্প, এই দুটো কোম্পানির কাছে টোটাল রয়েছে 18% স্টেক। এছাড়া 12.87% অর্থাৎ 13%-এর মতো শেয়ার রয়েছে টাটার যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কাছে। ওকে, আর ইন্ডিভিজুয়াল কিছু রয়েছে, সেটা হচ্ছে মোটামুটি 2.84%-এর মতো। সেটা হচ্ছে রতন টাটার কিছু শেয়ার আছে, তারপরে জিমি টাটার কিছু শেয়ার আছে, এইভাবে, এবং আদার্স আরও যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের কিছু কিছু করে এখানে মানে শেয়ার আছে। এই হচ্ছে টোটাল শেয়ার। এখন এই যে শেয়ারটা, এই শেয়ারের মধ্যে দুটো ভাগ রয়েছে মেইন, একটা হচ্ছে টাটা ট্রাস্ট আর সেকেন্ডটা হচ্ছে এই মিস্ত্রি ফ্যামিলি বা মিস্ত্রি ফ্যামিলির যে দুটো কোম্পানি বললাম এরা, রাইট? প্রবলেমটা হচ্ছে এই দুটো কোম্পানির মধ্যে এবং এদের দুজনের মধ্যে ইগোর লড়াই বলতে পারেন, বা ক্ষমতা দখলের লড়াই, বা ডিসিশন মেকিংটা কে করবে, এই রকম একটা লড়াই কন্টিনিউয়াসলি চলছে। এই রতন টাটা এবং সাইরাস মিস্ত্রির মধ্যে যে লড়াইটা হয়েছিল, যেটা সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল, যেখানে বিভিন্ন রকমভাবে কর্পোরেট গভর্নেন্সের প্রচুর ইস্যুসকে তুলে ধরা হয়েছিল, বা এই টাইপের প্রচুর কনফ্লিক্ট এসেছিল, রাইট? অর্থাৎ আমি বলছি 2014, 2016 এই সময়টার কথা। তো যাই হোক, বিষয়টা এখন কি, বর্তমান সময়ে যে সমস্যাটা হয়েছে টাটার মধ্যে, সেটা হচ্ছে যে তাদের এই শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে এই মিস্ত্রি ফ্যামিলি অ্যাকচুয়ালি চাইছে তাদের যে 18% স্টেক আছে সেটাকে বেচে বেরিয়ে আসতে। কিন্তু এই 18% টাটা সাম্রাজ্যের স্টেক মানে একটা বিশাল বড় অ্যামাউন্ট, রাইট?
এই অ্যামাউন্টটা টোটালি যদি বেচতে হয় তাহলে সেটা বেচতে গেলে বেশ ভালো পরিমাণ বায়ার লাগবে। এই বায়ার পাওয়া কিন্তু এতটা সহজ নয়। কিন্তু রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা রিসেন্টলি নয়, মানে আজ থেকে প্রায় 4-5 বছর আগে থেকেই চলছে। সেটা হচ্ছে যে এই যে টাটা সান্স অ্যাকচুয়ালি প্রচুর লোন নিয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং সেই লোনগুলো নিয়ে প্রচুর কোম্পানিতে তারা ইনভেস্টমেন্ট করেছে, নিজেদের যে কোম্পানিগুলো আছে। তো সেই কারণে আরবিআই এর রুল অনুযায়ী টাটা সান্সকে একটা এনবিএফসি হিসাবে লিস্টেড হওয়া উচিত, রাইট? এনবিএফসি হিসাবে লিস্টেড হলে আরবিআই এর যা গাইডলাইন্স আছে তাতে এটাকে একটা পাবলিক হোল্ডিং কোম্পানি করা উচিত, অর্থাৎ টাটা সান্সকে আইপিও নিয়ে আসা উচিত। কিন্তু টাটা সান্স যদি অ্যাজ এ এনবিএফসি লিস্টেড হয় তাহলে সেটা টাটার যে 66% শেয়ার হোল্ডার রয়েছে, ট্রাস্টের বা সমস্ত কিছু, তার যে সার্বভৌমত্ব বা তাদের যেভাবে তারা পরিচালনা করেন সেখানে কিন্তু অনেক প্রবলেমস আসবে। তারা ইন্ডিভিজুয়ালি ডিসিশনস নিতে পারবেন না। কোনো ডিসিশনস নিতে গেলে পাবলিক ওপিনিয়ন নিতে হবে বা শেয়ার হোল্ডার ওপিনিয়ন নিতে হবে। বড় কিছু ডিসিশনস নিতে গেলে সেবিকেও জানাতে হবে। তো পাবলিক হোল্ডিং যদি টাটা সান্সকে হতে হয় সেটা টাটা সান্সের জন্য বেশ ভালো রকম প্রবলেমেটিক জায়গা, রাইট? সেই জন্য টাটা ট্রাস্ট থেকে কখনোই চায় না যে টাটা সান্সকে আমরা পাবলিক লিস্টিং করব বলে, বাট আরবিআই এর একটা রুল আছে। সমস্যাটা হচ্ছে যেহেতু মিস্ত্রি ফ্যামিলি বা তারা যে স্টিকটা রয়েছে সেই স্টিকটা তারা ছাড়তে চাইছে, সুতরাং তারা চায় যে এটা পাবলিক হোল্ডিং কোম্পানি হয়ে যাক। যদি এটা পাবলিক হোল্ডিং কোম্পানি হয়ে যায় তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তারা এই শেয়ারগুলো কিন্তু পাবলিকের মধ্যে ছাড়তে পারবে বা কোনো মিউচুয়াল ফান্ড বা আদার ফান্ড হাউসেস আছে তাদেরকে বেচতে পারবে। বাট যেহেতু এক্ষেত্রে বেশ বড় রকম প্রবলেম হতে পারে, নতুন ডিসিশনস মেকিংয়ের প্রবলেম হতে পারে, ফার্দার কোম্পানি বানানোর, যেমন এখন সেমিকন্ডাক্টরের কোম্পানি বানাচ্ছে বা মানে ডিফেন্সে টাটা ইনভেস্টমেন্ট করছে, এই সমস্ত ক্রুশিয়াল যে ডিসিশনসগুলো বা নতুন কোনো একটা কোম্পানি ফরমেশন করা, সেগুলোর ক্ষেত্রে প্রচুর বাধা চলে আসতে পারে এবং ডিসিশন মেকিং প্রসেস প্রচুর ডিলে হতে পারে, রাইট? এটা একটা রিজন। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আরবিআই এর গাইডলাইন্স অনুযায়ী এই যে সেপ্টেম্বর 2025 এর মধ্যে টাটা সান্সকে কিন্তু লিস্টেড হওয়া উচিত ছিল, যেহেতু এরা লোন এবং আদার জিনিসপত্রগুলো করেছে। বাট এটা প্রায় 3 বছর ধরে চলছে, টাটা সান্সকে কোনোভাবেই লিস্টিং করা হচ্ছে না। এখন রিসেন্টলি কি হয়েছে, নোয়েল টাটা অর্থাৎ রতন টাটা মারা যাওয়ার পর টাটা ট্রাস্টকে লিড করছেন হচ্ছে নোয়েল টাটা। তো নোয়েল টাটা যে কাজটা করেছেন বা এই টাটা সান্স থেকে যে জিনিসটা করা হয়েছে যাতে এই লিস্টিংটাকে অ্যাভয়েড করা হয়, তারা তাদের যত লোন আছে সেই লোনগুলো তারা মিটিয়ে ফেলেছেন এটা বলেছেন, এবং আরবিআইকে বলা হচ্ছে যে আমরা এনবিএফসি হিসাবে লিস্টেড হব না, আমরা একটা গ্রুপ অফ হোল্ডিং কোম্পানি হিসাবে, একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি হিসাবেই থাকবো। দিস ইজ নট অ্যান এনবিএফসি, ওকে? কারণ আমরা কোনো কোম্পানিকে লোন দিইনি, আমরা যা কিছু টাটা সান্সের লোন ছিল সেগুলোকে আমরা অলরেডি কভার করে দিয়েছি। এটা হচ্ছে রিসেন্ট মানে নিউজ বা রিসেন্ট ইনফরমেশন। তাহলে এটা লিস্টিংটা হওয়া উচিত নয়, রাইট? যদি লিস্টিংটা না হয় এবং এই জিনিসটা যদি না হয় তাহলে মিস্ত্রি ফ্যামিলির ক্ষেত্রে প্রবলেমটা কী হবে, তারা তাদের এই 18% স্টেককে কোনোভাবেই বেচে বেরিয়ে আসতে পারছে না, রাইট? দিস ইজ অ্যাকচুয়ালি এই জায়গা থেকে কনফ্লিক্টটা হতে শুরু করে। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে রতন টাটা মারা যাওয়ার পর লাস্ট ইয়ারে তারা একটা রেজলিউশন পাস করে। রেজলিউশন হচ্ছে কি না, কোনো একটা রুল বলা যেতে পারে, তার একটা বোর্ডের মধ্যে একটা রুল পাস করে টাটা সান্সের মধ্যে, যে 75 বছরের ঊর্ধ্বে যে সমস্ত তাদের যে ডিরেক্টররা রয়েছে তাদেরকে, তারা যদি টাটা সান্সের মেম্বার হতে চায় তাহলে তাদেরকে প্রত্যেক বছর বোর্ডের ইউনানিমাসলি ভোটিংয়ের মাধ্যমে তাদেরকে জিততে হবে। মানে ভোটের মধ্যে তাদের ভোটিং হবে যে পরের বছর তিনি স্টে করবেন কিনা, বা তার পরের বছর তিনি মানে আরও 1 বছর ডিরেক্টর হিসাবে কনসিডার মানে তিনি থাকবেন কিনা, তার ডিসিশনসকে নেওয়া হবে কিনা ইত্যাদি টাইপের যে ডিসিশনস মেকিংগুলো, সেই ডিসিশনস মেকিংগুলো করার জন্য বোর্ডের যতজন মেম্বার আছেন তাদের প্রত্যেকের সম্মতি হতে হবে, তবেই তিনি থাকবেন, না হলে তিনি থাকবেন না। এই রকম একটা রুল পাস করানো হয়।
এবং এই যে রুলটা পাস করানো হয়, এই রুলটা পাস করার পরে যে জিনিসটা দেখা যায় যে টাটা গোষ্ঠীর অ্যাকচুয়ালি 3জন টোটাল ডিরেক্টর এখানে ছিলেন। একটা হচ্ছে নোয়েল টাটা, ভেনু শ্রীনিবাসন এবং বিজয় সিং। আর উল্টো দিকে যে অপোনেন্ট গ্রুপ রয়েছে সেখানে 4জন মেম্বার, টোটাল 7 জনের বোর্ড। তো সেখানে রয়েছেন পরমজিৎ জাফরি, মেহলি মিস্ত্রি, ডায়রাস খাম্বাটা এবং জাহাঙ্গীর এইচ.সি. জাহাঙ্গীর। ওকে, তো এই টোটাল 7জন যে মেম্বার রয়েছে এর মধ্যে লাস্ট 4জনের যাদের আমি নাম করলাম, তারা এই মেহলি মিস্ত্রি যিনি রয়েছেন তিনি হচ্ছেন মিস্ত্রি ফ্যামিলির বা এই যে এসপি গ্রুপ অর্থাৎ সাপুরজি পালনজি গ্রুপ, সেই গ্রুপের ভীষণ ক্লোজ, রাইট? এবং এই 4জন হচ্ছে একটা গ্রুপ। আর এই দিকে বিজয় সিং, নোয়েল টাটা এবং ভেনু শ্রীনিবাসন, এই 3জন হচ্ছে আরেকটা গ্রুপ। তো রিসেন্টলি যেটা দেখা গিয়েছে সেপ্টেম্বর মাসের দিকে, সেপ্টেম্বরের সম্ভবত 11 তারিখে টাটা সন্সের মিটিং ছিল এবং সেখানে বিজয় সিং তিনি হচ্ছেন এক্স ইন্ডিয়ান ডিফেন্স সেক্রেটারি, তার এজ হচ্ছে 77। তো নেক্সট ইয়ার তিনি কন্টিনিউ করবেন কিনা তার জন্য এই বাকি 6 জনের ভোটিংয়ে সবাই হ্যাঁ বললে তবে ইনি হতে পারতেন। বাট যেহেতু ইনি নোয়েল টাটার ক্লোজ বা এই গ্রুপটার ক্লোজ, সেই জন্য উল্টো দিকে যে 4জন রয়েছে অর্থাৎ মেহলি মিস্ত্রির সাথে যে বাকি 3জন রয়েছে, মেহলি মিস্ত্রি কি এখানে বলা হচ্ছে নোয়েল টাটার এগেনস্টে রয়েছেন, তো তার যে বক্তব্য সেই অনুযায়ী তারা কিন্তু 4জন ভোট দেননি, রাইট? এবং তারা 4জন যখন না বলেছেন তখন এই বিজয় সিংকে কিন্তু বোর্ডের পদে আর রাখা হয়নি এবং বিজয় সিংকে কিন্তু সম্পূর্ণভাবে রেজিগনেশন দিয়ে বেরিয়ে যেতে হয়েছে। কনফ্লিক্টটা শুরু হচ্ছে এই দুটো পয়েন্ট থেকে। এক হচ্ছে বোর্ডের ক্ষমতা কার হাতে থাকবে, অর্থাৎ মেইন যেই ক্রুশিয়াল ডিসিশনসগুলো সেগুলো কার হাতে থাকবে। এরা যে 18% স্টেক সেল করে বেরিয়ে যেতে চাইছিল সেটা তারা পারছে না, রাইট? তো সেই কারণে মেহলি মিস্ত্রির বেশ ভালো রকমের প্রবলেমস রয়েছে এবং উল্টো দিকে যে নোয়েল টাটা রয়েছেন তারও ভালো রকম প্রবলেম রয়েছে, রাইট? এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি কনফ্লিক্টের পয়েন্ট এবং এই দুটো কনফ্লিক্টের পয়েন্টের জন্যই এদের দুজনের মধ্যে বেশ ভালো রকমের প্রবলেম হতে শুরু করে। পরে মেহলি মিস্ত্রি একটা ইমেল করেন সমস্ত ডিরেক্টরদের যে যত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছেন তাদের ভোট ইন্ডিপেন্ডেন্টলি নেওয়া হবে এবং তার সাথে তারা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে এবং যে গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্সের উপর আরও বিভিন্ন রকমের কোয়েশ্চেন তিনি করেন, রাইট? এই বিষয়গুলো ধীরে ধীরে পাবলিক হয় এবং সেই জিনিসটা টাটার বোর্ডের মধ্যে যে এরকম একটা প্রবলেম চলছে সেটা দেখা যায় এবং বোঝা যায়। ফলত যত ডিসিশনস আসবে ডিসিশনস মানে অনেক বেশি ডিলেড হবে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে পাওয়ার পলিটিক্স বা পাওয়ার গেম যে কোনো জায়গার তাদের যত বড়ই রাজত্ব থাকুক না কেন সেটাকে শেষ করে দেয়। এখন এত বড় একটা দেশের সব থেকে বড় একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনটার মধ্যে যখন এত বড় একটা প্রবলেম বা ক্রাইসিস দেখা দিচ্ছে যেখানে ইগোর লড়াই বলুন, বিজনেস বলুন, স্টিক বলুন, ডিসিশন মেকিং বলুন, ক্ষমতা পাওয়ার পলিটিক্স বলুন, যাই বলুন না কেন, সেই জায়গাটা যখন হয়েছে এই সাম্রাজ্যটার মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয় সেটা একটা বেশ বড় পরিমাণ দেশের বেশ বড় পরিমাণ ব্যক্তিবর্গ কিন্তু এফেক্টেড হবে, রাইট? নাম্বার 1 গভর্নমেন্টের এফেক্ট থাকবে প্রচুর পরিমাণে, ট্যাক্সের একটা ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে প্রচুর সংখ্যক মানুষের কাজ কর্ম ইত্যাদি নির্ভর করে এত বড় এতগুলো কোম্পানি, তার উপর থার্ড হচ্ছে শেয়ার মার্কেটের বেশ বড় রকমের স্টেক রয়েছে। তো এইরকম একটা বড় জায়গার মধ্যে যদি প্রবলেম হয় বিশেষ করে তার একদম টপ মোস্ট লেয়ারে, সেটা গভর্নমেন্টকেও একটা ভীতির সঞ্চার করে। তো সেই কারণে অমিত শাহ আমাদের যিনি হোম মিনিস্টার রয়েছেন এবং নির্মলা সীতারামন তাদের নেতৃত্বে এই দুটো গ্রুপকেই বা দুটো ক্যাম্পকেই ডেকে আনা হয়েছিল এবং সেখানে টাটা সন্সের মধ্যে থেকে নোয়েল টাটা, তারপরে আপনার এন চন্দ্রশেখরন, ভেনু শ্রীনিবাসন এবং তার সাথে ডারিয়াস খাম্বাটা, এই মানে 4-5জনকে নিয়ে অমিত শাহ এবং আপনার নির্মলা সীতারামন এনারা দুজন মিলে বসে একটা মিটিং করেন। মিটিংয়ে যে কথাটা গভর্নমেন্টের তরফ থেকে বলা হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট। গভর্নমেন্ট স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে আপনাদের মধ্যে এই যে ব্যাটেল চলছে, এই যে ওয়ার চলছে, এটা কিন্তু আমরা কখনোই ইন্টারফেয়ার করব না। ওকে, কেন ইন্টারফেয়ার করব না? তার কারণ হচ্ছে যে আমরা চাই না
যে কোনোভাবে এখানে গভর্নমেন্টের ইন্টারভেনশন থাকুক। সেকেন্ড হচ্ছে যে আপনার যাই হোক না কেন, যা কিছু প্রবলেম হচ্ছে নিজেদের বোর্ড রুমের মধ্যে সলভ করুন, বিষয়টার মধ্যে একটা স্থিতাবস্থা নিয়ে আসার চেষ্টা করুন, রাইট? যদি স্থিতাবস্থা না আসে, এটা দেশের জন্য খারাপ, বাদ বাকি পুরো পরিবেশ, পুরো এনভায়রনমেন্টের জন্য খারাপ, ওভারঅল স্টক মার্কেটের যে হেলথ সেটার জন্য খারাপ। কারণ এখানে টিসিএস এর মতো কোম্পানি রয়েছে, টাটা স্টিল রয়েছে, টাটা মোটরস রয়েছে, টাটা কেমিক্যালস রয়েছে, টাটা কমিউনিকেশন রয়েছে, টাটার একটা হিউজ লেভেলের মার্কেট শেয়ার রয়েছে। তো যদি এই কনফ্লিক্টটার জন্য মানে কোনো রকম প্রবলেমস হয় ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোর মধ্যে, এবং প্রবলেম যদি আপনারা শর্ট আউট না করতে পারেন, মানে যাই হোক না কেন আপনাদেরকে শর্ট আউট করতে হবে। কে কম্প্রোমাইজ করবেন, কি করবেন, এসব বুঝি না, সিম্পল। পুরো জিনিসটার মধ্যে স্টেবিলিটি নিয়ে আসুন এবং জিনিসটাকে একদম সম্পূর্ণভাবে স্টেবল জায়গায় নিয়ে আসুন। যা করতে হয় আপনারা করুন ভিতরে ভিতরে। তো এই হচ্ছে টোটাল কারেন্ট স্টেটাস। এই স্টেটাসটা জাস্ট এরপরে মানে এই যে অমিত শাহ এবং নির্মলা সীতারামনের সাথে মিটিংয়ের পরে এই বিষয়গুলো নিয়ে পুরোপুরিভাবে তারা ফেরত এসছেন। নেক্সট বোর্ড মিটিং বা কী হচ্ছে তার উপরে টোটাল বিষয়টা আপাতত দাঁড়িয়ে রয়েছে, রাইট? সুতরাং যেটা বিষয় পাওয়ার পলিটিক্স বা কীভাবে পুরো জিনিসটা প্লে আউট হবে সেটা আপাতত এই জায়গাতে সম্পূর্ণভাবে আনসার্টেন প্রত্যেকের কাছেই। পুরো ডিসিশনসটাই নির্ভর করছে এই 7 জন এবং তাদের বোর্ডের মধ্যে যে ডায়নামিক সেটার ওপর। নোয়েল টাটা যেটা চাইছেন সেটা হচ্ছে এই বিজয় সিংকে পুনরায় ফেরত আনতে। দেখা যাক তিনি সেটা করে বিষয়টার মধ্যে স্টেবিলিটি আনতে পারেন কিনা। উল্টো দিক থেকে মিস্ত্রিদের সাথে যেই কন্টিনিউয়াস কনফ্লিক্ট বা ব্যাটল, সেই জিনিসটাতেও একটা মানে কি বলবো স্টে হওয়া উচিত। আদারওয়াইজ জিনিসটা প্রত্যেক 5 বছর 4 বছর অন্তর কিন্তু এই রকমই হয়ে থাকবে। এর আগে আমরা এটাকে বলছি 1.0 যদি বলি, এর আগেরটাকে, অর্থাৎ রতন টাটা সাইরাস মিস্ত্রির যে ব্যাটল সেটা পুরো সুপ্রিম কোর্ট অব্দি এগিয়েছিল। রিসেন্টলি যেটা হচ্ছে সেটাও মানে গভর্নমেন্টের রুম অব্দি মানে কি বলবো এগিয়েছে। সুতরাং এটাকে 2.0 বলা যেতে পারে, টাটা ভার্সেস মিস্ত্রি 2.0। তো যাই হোক না কেন সিনারিওটাকে এই জায়গাতেই আপাতত দাঁড়িয়ে রয়েছে। আশা করি কনফ্লিক্টটা বুঝতে পারলেন যে কার কি ইন্টারেস্ট রয়েছে এবং কেন এই সমস্যাগুলো হচ্ছে, এবং এই জায়গাতে যদি বোর্ডের মধ্যে কে ক্ষমতায় বসবে সেটা অ্যাকচুয়ালি ঠিক রাইট মানুষ যদি না ক্ষমতায় বসে তাহলে এত বড় একটা সাম্রাজ্যের মধ্যে কিন্তু বড় রকমের পতন হতে পারে। এটা হিস্ট্রিতেও দেখা গিয়েছে প্রত্যেকটা জায়গাতেই। আমরা যদি রিলায়েন্সের কথা বলি, মুকেশ আম্বানি অনিল আম্বানির মধ্যে যখন স্প্লিট হলো, তারপরে অনিল আম্বানির যত কোম্পানি ছিল প্রত্যেকটা কোম্পানি একদম ভীষণভাবে ডুবে গেল। সেটা শেয়ার হোল্ডারের পয়সা নষ্ট, সেখানে যত ইনভেস্টার আছে তাদের প্রত্যেকের পয়সা নষ্ট, রাইট? রিসেন্টলি আমরা টাটা মোটরসের ডিমার্জার দেখবো বা আরও অনেক কিছু দেখবো। টাটার প্রচুর কোম্পানি রয়েছে যেগুলো এই টাইপ অফ ইভেন্টের জন্য অনেকটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু কোম্পানি ডেফিনেটলি উপরের দিকে যাচ্ছে, বাট ম্যাক্সিমাম কোম্পানির মধ্যে বেশ ভালো রকমের একটা প্রবলেমস রয়েছে, যেটা আমরা কি বলবো 39 লক্ষ কোটি টাকা বললাম অল টাইম হাইয়েস্ট সময় ছিল, সেটা এখন 34 লক্ষ কোটি টাকার মতো রিসেন্ট ফিগার বলছি আমি। তো সেই কারণে বিজনেস এবং তার সাথে প্রত্যেকটা জিনিসকে নিয়ে টাটাদের রীতিমতো চিন্তাভাবনা চলছে, বা বিষয়টা নিয়ে টোটালি কনফ্লিক্টটাকে কি করে অ্যাভয়েড করা হয় তার উপরই প্রত্যেকে কাজকর্ম করছেন। তো এই হচ্ছে টোটাল আপডেট বা টোটাল সিনারিও। আজকে আপাতত ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর আগামীকাল আমি আর একটা টপিক নিয়ে ডিসকাশন করব, যেটা রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে একটা বড় ডাইলেমা। তার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন রকম ইস্যুগুলো রয়েছে। তিনি আবার চায়নার ওপরে ট্যারিফ লাগিয়েছেন, তার ফলে ইউএস মার্কেটের মধ্যে একটা বেশ বড় রকমের কোল্যাপস হয়েছে। তো মানডে থেকে আমাদের মার্কেটের রিয়াকশন কি হতে পারে, কিভাবে গেমটা প্লে হতে পারে, আমি কি চিন্তাভাবনা করছি এবং এই বিষয়টা সুদূরপ্রসারী প্রভাব কি হতে পারে, বা ডোনাল্ড ট্রাম্প কেন এরকম করছেন, ইউএস ডেট ক্রাইসিস ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আগামীকাল আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।